নমস্কার, অডিও স্টোরি স্টেশনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আপনাদের সাথে দেবারতী, আর আমরা শুনছি শ্রী হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা গল্প ঝুনঝুন প্রাসাদের ছায়ামূর্তি। গত দুদিন যথাক্রমে গল্পের প্রথম এবং দ্বিতীয় পর্ব আমরা শুনেছি। আজকে শুনব গল্পের তৃতীয় পর্ব তথা অন্তিম পর্ব। অন্তিম পর্বে যাওয়ার আগে বা অন্তিম পর্ব শুরু করার আগে আমি গল্পটা একটু আপনাদের ব্রাশ আপ করে দিতে চাই, যাতে তৃতীয় পর্বটার সাথে খুব সহজেই আপনারা রিলেট করে নিতে পারেন বাকি দুটো পর্বকে। তাহলে চলুন আমরা দেখে নিই ইতিমধ্যে আমরা গল্পটার কি কি বিষয় দেখেছি। আমরা দেখেছি পার্থ এবং অনিকের দুই বন্ধু কলেজের পরীক্ষা শেষ করে তারা বেড়াতে এসছে রাজস্থান, দর্শন করতে এসছে চিতোরগড় কেল্লা। সেখানে এসে তাদের সাথে আলাপ হয়েছে চিতোরগড় কেল্লার কয়েক পুরুষ ধরে বাসিন্দা বৃদ্ধ পুরোহিত বিদ্যাপতির সাথে। বিদ্যাপতি এবং তার দাদা গণপতি, এনারা দুজন থাকেন চিতোরগড় কেল্লার ভিতরে। যদিও বিদ্যাপতি বাবুর দাদা গণপতি বাবু মানসিক ভারসাম্যহীন। এই দুই চরিত্রের সাথে পরিচিত হওয়ার সাথে সাথে পার্থ এবং অনিকেত পরিচিত হয়েছে আরও দুই চরিত্রের সাথে। একজন হচ্ছেন লকেশ সিং আর একজন হচ্ছেন বিক্রম সিং। পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে জানতে পারে তারা, যখন বিদ্যাপতি বাবুর কাছ থেকে তারা চিতোরগড় কেল্লার নানান ইতিহাস জানতে পারেন, সেখানকার নানান কাহিনী তারা জানতে পারেন, সেই সঙ্গে আরও একটা জিনিস তাদের সামনে আসে যে ঝুনঝুন প্রাসাদ, যাকে ঘিরে আসল গল্পটা, সেই প্রাসাদের মালিকানা বর্তমানে বিদ্যাপতির, এবং সেখানে নাকি লুকোনো আছে রানা কুম্ভের এক বিশেষ গুপ্তধন, এবং সেই গুপ্তধনের সন্ধান করতে গিয়েই বিক্রম সিংয়ের বাবা নিহত হন আততায়ীর হাতে, আর বিদ্যাপতি বাবুর দাদা মানসিক ভারসাম্য হারান মাথায় চোট পেয়ে। এই প্রাসাদের ওপর বিক্রম সিং এবং লোকেশ সিংয়ের এক অদ্ভুত আকর্ষণ। তারা দুজনেই চায় ওই প্রাসাদের মালিকানা, কিন্তু মালিকানা বিদ্যাপতি বাবু কাকে দেবেন বা কে হবে ওই প্রাসাদের মালিক, সেই নিয়েও তার মধ্যে আছে যথেষ্ট দ্বিমত। এই ঝুনঝুন প্রাসাদের ঘটনা তথা চিতোরগড় কেল্লার ঘটনা জানতে জানতে পার্থ এবং অনিকেত জড়িয়ে পড়েন এক রহস্যময় গল্পের ভিতর বা কিছু রহস্যময় ঘটনার মধ্যে। তারা জানতে পারেন এই চিতোরগড় কেল্লার মধ্যে নাকি, ঝুনঝুন প্রাসাদের মধ্যে নাকি এক অদৃশ্য ছায়া মূর্তিকে দেখতে পাওয়া যায়। সবার ধারণা রানা কুম্ভ তার গুপ্তধন পাহারা দেবার জন্যে অশরীরী বেশে ঘুরে বেড়ান প্রাসাদের বিভিন্ন অংশে, এবং সেই ছায়ামূর্তি কি আদৌ প্রেতাত্মা না অন্য কিছু, সেটার রহস্য উদ্ঘাটন করতে যান বিক্রম সিং, এবং যথাক্রমে সাথে যায় অনিকেত এবং পার্থ আর বিদ্যাপতি। সেখানে গিয়ে তারা জড়িয়ে পড়ে এক অদ্ভুত জালে, রহস্যের জালে। হঠাৎ করে পার্থ সেখান থেকে নিরুদ্দেশ হয়ে যায়, পার্থ হারিয়ে যায়, পার্থর কোনো সন্ধান পাওয়া যায় না। এরপরে পার্থকে কি আদেও তারা খুঁজে পায়? কিভাবে পায়? আর ঝুনঝুন প্রাসাদের ছায়ামূর্তিরই বা রহস্য কি? আদৌ কি আছে রানা কুম্ভের কোনো গুপ্তধন সেখানে লোকানো? আদৌ কি রানা কুম্ভের প্রেতাত্মা পাহারা দেন সেই গুপ্তধন? এই সব কিছু জানতে আমাদের শুনে নিতে হবে কিন্তু গল্পের তৃতীয় তথা শেষ পর্ব। তাহলে চলুন একটুও সময় নষ্ট না করে আমরা চলে যাই গল্পের শেষ পর্বে এবং শুনে নিই ঝুনঝুন প্রাসাদের ছায়ামূর্তি আসল রহস্য। এবার নতুন একটা গলা মিনমিন করে বলল,
মাফ করবেন রানাজি, আমার ভুল হয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম ছেলেটাকে এখানে ধরে আনলে। তাকে কথা শেষ করতে না দিয়ে রানাজি বলল, থাম, আমার হাতে বেশি সময় নেই। এখানে যা আছে কাল ভোর হবার আগে সব সরিয়ে ফেলতে হবে। সব গুছিয়ে ফেল, আর বৃদ্ধটিকেও এখানে নিয়ে আয়। একটা শেষ চেষ্টা করে দেখি, তারপর বৃদ্ধ আর ছেলেটাকে গলা কেটে কেল্লার প্রাচীরের বাইরের জঙ্গলের মধ্যে ফেলে দিবি। বৃদ্ধের মুখটা নষ্ট করে দিবি যাতে কেউ চিনতে না পারে। তার কথা শুনে একজন বলল, জি রানাজি। পায়ের শব্দগুলো এরপর ধীরে ধীরে পার্থর কাছ থেকে দূরে সরে গেল। তার আশপাশে আর কেউ দাঁড়িয়ে নেই। সে ব্যাপারে নিশ্চিন্ত হওয়ার পর সাবধানে চোখ মেলল পার্থ। প্যাকিং বাক্সগুলোর মাথার ওপর দিয়ে আলো এসে পড়ছে দেওয়ালের ওপর দিকে। আলোটা দেখে পার্থর মনে হলো সেটা মশালের। ভালো করে দেখার পর পার্থ বুঝতে পারল জায়গাটা মাটির নিচে। একটু পরে প্যাকিং বাক্সর ওধারে কিছু দূরে গলার শব্দ শুনতে পেল পার্থ। সেই লোকগুলোর কথাবার্তার শব্দ। মনে একটু সাহস সঞ্চয় করে পার্থ তার শরীরটাকে ঘষটে একটু নিচের দিকে নামিয়ে এনে চোখ রাখল প্যাকিং বাক্সের মধ্যের ফাঁকে। পার্থর চোখের সামনে ফুটে উঠল ঘরটার ছবি। বেশ লম্বা ঘর, তার দেওয়ালের গায়ে একটা মশাল আটকানো আছে। আলো ছড়িয়ে পড়ছে সারা ঘরে। পার্থ দেখল ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে দুজন লোক। পার্থর দিকে পিছন ফিরে দাঁড়িয়ে, সম্ভবত ঘরের কোনায় যে দরজাটা আছে সেদিকে তাকিয়ে আছে তারা। পার্থর মনে হলো তারা কারো আসার প্রতীক্ষা করছে। সেই ভারী গলা বৃদ্ধকে নিয়ে আসার কথা বলছিল। বৃদ্ধকে? তিনি কি গণপতি? তিনিও কি তাহলে ঝুনঝুন প্রাসাদে ঢোকার পর এই লোকগুলোর হাতে বন্দী হয়েছেন? আর এই লোকগুলোই বা কে যারা তাকে ধরে এনেছে? হঠাৎ দাঁড়িয়ে থাকা লোক দুটোর মধ্যে একজন তার মুখটা ফেরালো। মশালের আলোয় পার্থ দেখতে পেল তার মুখটা। সেই মুখে একটা লম্বা কাটা দাগ। এবার চিনতে অসুবিধে হলো না পার্থর। লোকটা লকেশ সিং। তাহলে তাকেই রানা বলে ডাকছিল অন্যরা, আর তারই নির্দেশে পরিচালিত হচ্ছে সব কিছু। মিনিট দুয়েক পর একজন দীর্ঘদেহী লোক কালো ঢোলা পোশাক পরে এক বৃদ্ধকে নিয়ে ঘরের ভিতর ঢুকল। ঢোলা পোশাক পরা লোকটিকে দেখেই চিনতে পারল পার্থ। ঝুনঝুন প্রাসাদের আনন্দে জ্ঞান হারাবার আগে একেই দেখতে পেয়েছিল। তাহলে এই হলো কুম্ভের সেই প্রেতাত্মা। কিন্তু এই বৃদ্ধকে? ইনি তো গণপতি নন। বৃদ্ধের পরনে শতচ্ছিন্ন পোশাক, মুখ ভর্তি সাদা দাড়ি, গোঁফ, চুলগুলোও সাদা, অনেকটা ঠিক গণপতির মতো। ঢোলা পোশাক পরা লোকটি বৃদ্ধের ঘাড় ধরে টেনে হিঁচড়ে এনে দাঁড় করালো ঘরের মাঝখানে লকেশ সিং এর সামনে। লকেশ সিং তাকে জিজ্ঞেস করলেন, আজ শেষবারের মতো তোমাকে জিজ্ঞেস করছি, কুম্ভ রানার গুপ্তধন কোথায় রাখা আছে? বৃদ্ধ তার কথার কোনো উত্তর দিলেন না। তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন। লকেশ সিং তাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, বলো, চুপ করে আছো কেন? না বললে আজই তোমার শেষ দিন। মুখ খুললেন বৃদ্ধ। শান্ত স্বরে তিনি বললেন, সেই ভালো, তুমি বরং আমাকে মেরেই ফেলো। তোমার অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু গুপ্তধনের সন্ধান আমি তোমাকে বলবো না। পার্থ দেখতে পেল মশালের আলোয় ক্রমশ হিংস্র হয়ে উঠছে লকেশ সিং এর মুখ। চিৎকার করে বললেন, বলবি না? বৃদ্ধ শান্ত স্বরে বললেন, না, বলবো না। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লকেশ সিং একটা সজোরে চর কষালেন বৃদ্ধর গালে। তারপর তিনি তার সঙ্গীদের কি একটা ইঙ্গিত করতেই তারা দুজন সেই বৃদ্ধকে টেনে নিয়ে দাঁড় করালো দেওয়ালের গায়ে। সেখানে মাথার ওপর পাথরের দেওয়ালের গায়ে দুটো লোহার কড়া লাগানো আছে, তার থেকে শিকল ঝুলছে। লকেশ সিং এর সঙ্গীরা বৃদ্ধের হাত দুটো মাথার ওপর থেকে ঝোলা শিকলগুলোর সঙ্গে বেঁধে দিল। এরপর সেই ঢোলা পোশাক পরা লোকটি খুলে ফেলল তার পোশাক। পার্থ দেখতে পেল সেই লোকটির গায়ে ধাতুর সুতোয় বোনা একটা জ্যাকেট। ঢোলা পোশাকটি খোলার পর লোকটি
জ্যাকেটের বুকের কাছ থেকে খুব ছোট মতো কি যেন একটা জিনিস খুলে নিল। তারপর সেটা একবার লোকেশ সিংকে দেখিয়ে ছুঁড়ে ফেলে দিল প্যাকিং বাক্সগুলোর দিকে। পার্থ যেখানে শুয়ে আছে ঠিক তার কাছেই প্যাকিং বাক্সর ওপাশে জিনিসটা এসে পড়ল। জিনিসটা ছোট হলেও দেখতে পেল পার্থ, সেটা রিভলভারের বুলেট। তাহলে লোকটির গায়ের ধাতব সুতোর জ্যাকেটটা আসলে বুলেট প্রুফ জ্যাকেট, আর বুলেটটা সম্ভবত বিক্রম সিংহের ছোড়া সেই বুলেট। জ্যাকেট পরা লোকটি এরপর ঘরের কোণা থেকে একটা চামড়ার সরু চাবুক তুলে এনে বৃদ্ধর সামনে গিয়ে দাঁড়ালো। একবার সে তাকালো লোকেশ সিং এর দিকে, তারপর তার ইঙ্গিতে চাবুকটা চালাতে শুরু করলো বৃদ্ধের উপর। লোকেশ সিং চিৎকার করতে লাগলেন, বল বল, কোথায় আছে সেই গুপ্তধন? বৃদ্ধ কোনো উত্তর দিলেন না। চাবুকের আঘাতে তার শরীর কেঁপে কেঁপে উঠতে লাগলো। সাদা দাড়ি লাল হয়ে উঠল রক্তে। মিনিট খানেক পর বৃদ্ধর মাথাটা নুয়ে পড়ল ঘাড়ের এক পাশে। সংজ্ঞা হারালেন বৃদ্ধ। লোকেশ সিং তার হাতের ঘড়িটার দিকে তাকিয়ে বললেন, একে নিয়ে অনেকটা সময় নষ্ট হলো, কিন্তু কাজ হলো না। এবার চট করে সব কিছু গুছিয়ে ফেল। জিনিসপত্র সব সরানো হয়ে গেলে এই বৃদ্ধ আর ছেলেটাকে শেষ করে দিবি। এই বলে লোকেশ সিং তার সঙ্গীদের নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। পার্থ এবার বুঝতে পারল সত্যি সত্যি সে মৃত্যুর খুব কাছে এসে দাঁড়িয়েছে। উত্তেজনায় সে উঠে দাঁড়ালো। তার পা বাঁধা, পরক্ষণেই টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল সে। মাথায় পাথরের মেঝের আঘাতে আবার চেতনা লোপ পেল পার্থর। বিরাট একটা বড় টেবিলের দুপাশে মুখোমুখি দুটো চেয়ারে বসেছিলেন অনিকেত আর বিক্রম সিং। যে ঘরটায় তারা এসে বসেছেন সেই ঘরটা ছিল বিক্রম সিং এর বাবা স্বর্গত বিজয় সিং এর লাইব্রেরি। ঘরটার চারপাশে বিরাট বড় বড় আলমারি, তার মধ্যে সাজানো আছে থরে থরে বই। বিকেল হতে চলেছে, জানলা দিয়ে নরম আলো ঘরের ভিতরে এসে পড়েছে। বিক্রম সিংহ বললেন, আমার কিন্তু এখনো বিশ্বাস ওই প্রাসাদের কোথাও সে আছে, আর সেখানে যাওয়ার পথটাই আমাদের যে করেই হোক খুঁজে বার করতে হবে। কিন্তু কিভাবে? নিজেকে প্রশ্নটা করে আবার চুপ করে গেলেন তিনি। তার কথা শুনে অনিকেত কিছু বলল না। সে আগের মতোই নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল সিলিং এর দিকে। তারপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বইয়ের আলমারির কাছে গিয়ে বইগুলো দেখতে শুরু করলো। বইগুলো সবই ইংরেজি নয় হিন্দিতে লেখা, বেশিরভাগই ইতিহাস বই। বইয়ের নামগুলো দেখে বুঝতে পারল অনিকেত। হঠাৎ একটা র্যাকে চামড়ার মোড়া বেশ মোটা একটা বই দেখতে পেল অনিকেত। বইটায় সোনার জলে অস্পষ্টভাবে ইংরেজিতে লেখা আছে, অ্যানালাস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অফ রাজস্থান, কর্নেল জেমস টড। কান্নাটা ক্রমশই পাক খেয়ে ওপরে ওঠার চেষ্টা করছে। নিজের মনটাকে অন্যদিকে ঘোরাবার জন্য বইটা বার করে হাতে নিল অনিকেত। তারপর বইটা খুলল। বইয়ের পাতাগুলো বিবর্ণ হয়ে গিয়েছে। বইটা খোলার পর তার প্রথম পাতাটা দেখে অনিকেত বুঝতে পারল সেটা টড সাহেবের বইয়ের প্রথম সংস্করণ। বইয়ের প্রকাশকাল 1829। লন্ডনের প্রকাশনা সংস্থার নামও উল্লেখ করা আছে। অর্থাৎ এই বইটার বয়স প্রায় 180 বছর। বইটা যে অত্যন্ত দুষ্প্রাপ্য তাতে কোনো সন্দেহ নেই। একটা কৌতূহলে বইটার পাতা উল্টাতে শুরু করলো অনিকেত। হঠাৎ একটা পাতায় চোখ আটকে গেল তার। পাতাটার ওপর দিকে খুদে বাংলা হরফে পেন্সিল দিয়ে কি যেন লেখা আছে। অনিকেত অবাক হয়ে বিক্রম সিংহকে বলল, আপনার বাবা কি বাংলা লিখতে জানতেন? বিক্রম সিংহ বললেন, তিনি বুঝতে পারতেন, কিন্তু বাংলা লিখতে বা পড়তে জানতেন না। কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? অনিকেত তার কথার কোনো উত্তর না দিয়ে বইটা নিয়ে জানলার আলোর সামনে গিয়ে দাঁড়ালো। তাতে লেখা, তাহলে সরস্বতী এখনো ঝুনঝুন প্রাসাদেই আছেন। ভগবতীর মুখ দিয়ে ঢুকতে হবে তার গর্ভে, সেখানেই অধিষ্ঠান করছেন তিনি। তারপর একটু ছাড় দিয়ে লেখা, গোবিন্দের খবর গোবিন্দই রাখেন। ইতিমধ্যে বিক্রম সিংহ এসে দাঁড়িয়েছেন জানলার সামনে। লেখাটা দেখে তিনি বললেন, কি লেখা আছে ওতে? অনিকেত হিন্দিতে অনুবাদ করে কথাগুলো শোনালো তাকে। তারপর বলল, ঠিক একই রকম কথা আমি কাল বিদ্যাপতির বাড়িতে গণপতিজির মুখ থেকে শুনেছিলাম। বিক্রম সিংহ বললেন, আমার মনে হচ্ছে লেখাটা তারই,
বাবার সঙ্গে এ ঘরে তিনি প্রায়ই আসতেন, কিন্তু তার এসব কথার মানে কি? একটু ভেবে অনিকেত বলল, মানেটা সঠিক আমার জানা নেই। আমার ধারণা এর মধ্যে কোনো একটা পথের ইঙ্গিত লুকিয়ে আছে। হয়তো আমরা যে পথের সন্ধান করছি সে পথেরই, কারণ ঝুনঝুন প্রাসাদের উল্লেখ আছে এখানে। এরপর একটু চুপ করে থেকে অনিকেত বলল, এই লেখা গণপতিজি নিশ্চয়ই তার অ্যাক্সিডেন্টের আগেই লিখেছিলেন। তখন তার মাথাটা ঠিক ছিল, তিনি সচেতনভাবেই লিখেছেন এই কথাগুলো। আমার মনে হয় গণপতিজির কথাগুলোর অর্থ যদি উদ্ধার করা যায়, তাহলে হয়তো পার্থর কাছে পৌঁছাবার কোনো উপায় বের হতে পারে। কিছুক্ষণ পর বিক্রম সিং বললেন, না, আমার মাথায় কিছুই আসছে না। মাথার ভিতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। এই বদ্ধ ঘরে বসে চিন্তা না করে বরং খোলা হাওয়া একটু হেঁটে আসি। অনিকেতেরও ঘরের ভিতর বসে থাকতে ভালো লাগছিল না। সে বলল, হ্যাঁ, চলুন। মিনিট 5 মধ্যে হাভেলি ছেড়ে ধীর পায়ে সামনের রাস্তা ধরে হাঁটতে শুরু করলেন তারা। রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা, দুপাশে ঝাঁকড়া ঝাঁকড়া গাছ। সূর্য পশ্চিমে ঢেলে পড়তে শুরু করেছে। ঝাঁক বেঁধে বাসায় ফিরে আসতে শুরু করেছে পাখিরা। বিক্রম সিংহ চুপচাপ হাঁটছিলেন। একসময় তিনি বললেন, জানেন, আমার বাবা মারা গিয়েছিলেন, মানে খুন হয়েছিলেন। অনিকেত বলল, হ্যাঁ জানি, বিদ্যাপতি বাবুর কাছ থেকেই শুনেছি। বিক্রম সিংহ বললেন, যেদিন তিনি নিখোঁজ হন সেদিন বাড়ি ছেড়ে বেরিয়েছিলেন ঝুনঝুন প্রাসাদে যাবেন বলে। 3 দিন পর তার মুন্ডুহীন মৃতদেহ উদ্ধার করা হয়। আমি অবশ্য তার মৃতদেহ দেখতে পাইনি। আমি তখন খেলার ব্যাপারে রাজস্থানের বাইরে ছিলাম। ফিরে আসার আগেই সেই পচা গলা শরীর সৎকার করে দেওয়া হয়। অনিকেত বলল, আপনার বাবা নিখোঁজ হওয়ার দিন ঝুনঝুন প্রাসাদে যাওয়ার জন্য ঘর ছেড়ে বেরিয়েছিলেন, তা কিন্তু জানা ছিল না। একটু চুপ করে থেকে বিক্রম সিংহ বললেন, আমার কেন জানি না মনে হচ্ছে যে আমার বাবার খুন হওয়া, ঝুনঝুন প্রাসাদে প্রেতাত্মার আবির্ভাব, আপনার সঙ্গীর নিখোঁজ হওয়া, এই সবই একই সূত্রে গাঁথা। অনিকেত বলল, হতে পারে। এরপর দুজনে আবার চুপচাপ হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে দুজনে এক সময় বিক্রম সিংয়ের হাভেলি থেকে অনেকটা পথ দূরে চলে এলেন। পথের পাশে দাঁড়িয়ে আছে এক প্রাচীন মন্দির। মন্দিরটা খুব বড় নয়, ঢোকার তোরণটা অনেক আগেই ভেঙে পড়েছে। স্তম্ভগুলো ভেঙে চুরে ইতস্তত চারিদিকে ছড়িয়ে আছে মন্দিরের সামনে। অনিকেত মন্দিরের সামনে এসে বলল, আমার আর হাঁটতে ইচ্ছে করছে না, চলুন ওই মন্দিরে গিয়ে একটু বসি, তারপর ফিরে যাব। এরপর হতাশ কণ্ঠে সে বলল, ফিরে গিয়ে কলকাতায় টেলিফোন করে জানিয়ে দেব সব কথা। আমিও এখানেই থেকেই যাব, আর ফিরবো না। শেষের কথাগুলো বলতে গিয়ে অনিকেতের গলা ধরে এলো। দুজনে ঢুকলো মন্দির চত্বরে। ছোট পাথুরে চত্বর, তার এক পাশে গর্ভগৃহ দাঁড়িয়ে আছে। অনিকেতটা গিয়ে বসলো একটা পাথুরে বেদির ওপর। নিজের মনটাকে সামলাবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে অনিকেত, কিন্তু ঘুরে ফিরে তার মনে বারবারই ফিরে আসছে পার্থর চিন্তা। অনিকেত যেখানে বসেছিল সেখান থেকে গর্ভগৃহের ভিতরটা দেখা যাচ্ছিল। সেখানে রয়েছে পাথরের তৈরি এক ষাঁড়ের মূর্তি। ষাঁড়ের মূর্তি দেখে তার ধারণা হলো মন্দিরটা শিব মন্দির। নিজের মনটাকে একটু অন্যদিকে ঘোরাবার জন্য অনিকেত বিক্রম সিংকে জিজ্ঞেস করলো, এটা কি শিব মন্দির? বিক্রম সিংহ বললেন, না, এটা দেবী ভগবতীর মন্দির। এই মন্দিরের বয়স প্রায় 500 বছর। অনিকেত বলল, ভগবতী মন্দির? তাহলে গর্ভগৃহে ষাঁড়ের মূর্তি কেন? ষাঁড়ের মূর্তি তো শিব মন্দিরে থাকে। বিক্রম সিংহ বললেন, গর্ভগৃহের ভিতর অন্ধকার, তাই আপনি মূর্তিটা ঠিক চিনতে পারেননি। ওটা ষাঁড়ের মূর্তি নয়, গরুর মূর্তি। গোমাতাকে ভগবতী জ্ঞানে পুজো করা হয় এই মন্দিরে। তার কথা শুনে ও বলে চুপ করে গেল অনিকেত। বিক্রম সিংহ বললেন, চলুন তাহলে ওঠা যাক, সন্ধে নেমে আসছে। ঠিক তখনই অনিকেত হঠাৎ লাফিয়ে উঠে জড়িয়ে ধরল বিক্রম সিংকে। তারপর চিৎকার করে বললেন, পেরেছি পেরেছি, আপনি আমার চোখ খুলে দিলেন। বিক্রম সিংহ অবাক হয়ে বললেন, কি পেরেছেন আপনি? আমি আপনার কি চোখ খুললাম?
অনিকেত বলল, গণপতিজিকে লেখার মানে আমি বুঝতে পেরেছি। এই যে আপনি বললেন গোমাতাকে ভগবতী গানে পুজো করা হয় এখানে, এই কথাতেই আমার চোখ খুলে গেল। তার কথা শুনে বিক্রম সিংহ বললেন, আপনি কি বলছেন বুঝিয়ে বলুন। অনিকেত বলল, গণপতিজি লিখেছেন ভগবতীর মুখ দিয়ে তার গর্ভে ঢুকতে হবে। কাল তাকে একই কথা প্রলাপ বকার ছলে বলতে শুনেছি। সে পথে গেলেই নাকি কুম্ভরানার গুপ্তধনের কাছে পৌঁছানো যাবে, যা আছে ওই ঝুনঝুন প্রাসাদে। ভগবতীর মুখ কথার অর্থ গোমুখ, অর্থাৎ গোমুখ কুণ্ড, যা আমরা কাল দেখেছি। আর গর্ভ বলতে নিশ্চয়ই তিনি ভূগর্ভ বুঝিয়েছেন। নিশ্চয়ই ওখান থেকে ঝুনঝুন প্রাসাদে যাওয়ার কোনো রাস্তা শুরু হয়েছে। আমার মন বলছে ওই পথ ধরে গেলে ঝুনঝুন প্রাসাদের কোনো গোপন জায়গায় পৌঁছতে পারবো আমরা। আপনার অনুমান যদি ঠিক হয়, অর্থাৎ পার্থকে যদি ওই রকম কোনো গোপন জায়গায় ধরে নিয়ে যাওয়া হয়ে থাকে, তাহলে সরস্বতী বা গুপ্তধন মিলুক না মিলুক, পার্থর সন্ধান পাওয়া যেতে পারে। অনিকেতের কথা শুনে বিক্রম সিংহ আশ্চর্য হয়ে বললেন, গোমুখকুণ্ড থেকে দুটো সুড়ঙ্গ পথ শুরু হয়েছে তা আমি জানি। তার একটা গিয়ে শেষ হয়েছে কুম্ভ প্রাসাদে, সে পথের কথা সকলেরই জানা। কিন্তু আর একটা পথ কোথায় গিয়ে শেষ হয়েছে তা কারো জানা নেই। আমি একবার একজনের মুখে শুনেছিলাম এই পথটা নাকি কিছু দূর এগিয়ে নানা শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি খবর আমার অবশ্য জানা নেই। আপনার কথা শুনে মনে হচ্ছে এই দ্বিতীয় পথ ধরেই এগোতে হবে। অনিকেত বলল, হ্যাঁ তাড়াতাড়ি, আমাদের এক্ষুনি কাজ শুরু করতে হবে। এরপর বিক্রম সিংহ অনিকেত মন্দিরে দাঁড়িয়ে আর সময় নষ্ট না করে ফিরতে শুরু করলেন। অনিকেতরা যখন মহলে ফিরে এলো তখনই সন্ধে নামলো। মহলে ফিরে আসার পর বিক্রম সিংহের তৈরি হতে আধ ঘন্টার মতো সময় লাগলো। তারপর বিক্রম সিং তার দুই সঙ্গী আর অনিকেতকে নিয়ে রওনা দিলেন গোমুখকুণ্ডের উদ্দেশ্যে। অনিকেতরা যখন গোমুখকুণ্ডের সোপান শ্রেণীতে এসে দাঁড়ালেন, তখন চাঁদের ছায়া নেমে এসেছে গোমুখকুণ্ডের ঠিক মাঝখানে। কুণ্ডের একদিকে কেল্লা প্রাকার, সেদিক থেকে একটা ঝুলন্ত পাথুরের ছাদ ঢেকে রেখেছে কুণ্ডের একদিক। তার নিচে জমাট বাঁধা অন্ধকার। ওখানেই রয়েছে সুড়ঙ্গে ঢোকার পথ। অনিকেতরা নেমে দাঁড়ালো কুণ্ডের জলের ধারে। তারপর এক এক করে সাবধানে কুণ্ডের ধার ঘেঁষে পাথরের গায়ে পা রেখে গিয়ে দাঁড়ালো সেই ছাদের নিচে। পকেট থেকে টর্চ বের করে জ্বালালেন বিক্রম সিং। ছাদের তলায় পাথর কুঁদে তৈরি বেশ কয়েকটা ছোট কুঠুরি মতো ঘর। তার কোনো জানালা নেই। বিক্রম সিং একটা কুঠুরিতে ঢুকলেন। তার পিছন পিছন অনিকেতের সঙ্গে অন্যরাও। সেই কুঠুরির পিছনে একই রকম আরও দুটো কুঠুরি পেরিয়ে সকলে এসে হাজির হলেন একটা অলিন্দে। বিক্রম সিংয়ের টর্চের আলোয় অনিকেতের চোখে পড়ল অলিন্দের শেষ প্রান্তে এক গহ্বর। তার সামনে লোহার গরাদ বসানো আছে। একটা অংশ মোর্চা ধরে খসে পড়েছে মাটিতে। অনায়াসে সেই ফাঁক দিয়ে মানুষ ভিতরে ঢুকতে পারে। ঢুকলেন সকলে। একটু এগিয়ে ধাপে ধাপে সিঁড়ি নেমে গিয়েছে মাটির গভীরে। নিচে নামার আগে বিক্রম সিংহ একটু থমকে দাঁড়ালেন। প্যান্টের পকেট থেকে পিস্তলটা বার করে দেখে নিলেন সব ঠিকঠাক আছে কিনা। বিক্রম সিংয়ের অন্য দুজন সঙ্গীও সশস্ত্র। তাদের কোমরে ঝুলছে লম্বা তলোয়ার। বিক্রম সিংহ অনিকেতের দিকে তাকিয়ে একবার শুধু বললেন, ভয় পাবেন না। তারপর সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলেন। অনিকেত এবং অন্য দুজন তাকে অনুসরণ করল। পার্থর যখন আবার জ্ঞান ফিরল তখন অনেকটা সময় কেটে গিয়েছে। ঘরের মশালের আলো নিভু নিভু হয়ে এসেছে। পার্থ প্রথমে ভাবতে লাগলো সে বেঁচে আছে না লোকেশ সিংয়ের লোকেরা তাকে মেরে ফেলেছে। মাথাটা একপাশে ঘোরাতে গিয়ে বেশ লাগলো তার। মুখ দিয়ে একটা শব্দ বের হলো, উফ। পার্থর এবার মনে পড়ে গেল উঠে দাঁড়াবার পর মাটিতে পড়ে গিয়েছিল। তখনই সে দেখতে পেল তার ঠিক কাছেই আধো অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে একজন লোক। ও নিশ্চয়ই লোকেশ সিংয়ের লোক পার্থর গলা কাটতে এসেছে। পার্থ এবার আতঙ্কে চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার হাত পা দড়ি দিয়ে বাঁধা। কিছুক্ষণ পর তার মনে হলো কেউ যেন তার পায়ের বাঁধনটা খোলার চেষ্টা করছে। ধীরে ধীরে আবার চোখ মেলল সে। ভালো করে তাকাবার পর বুঝতে পারল একজন লোক উবু হয়ে বসে আছে তার পায়ের সামনে। পার্থ হঠাৎ নড়ে উঠতেই লোকটি মুখ তুলে তাকালো।
লোকটির জুলজুলে চোখ, মুখ ভর্তি সাদা দাড়ি। মুহূর্তের মধ্যে পার্থ চিনে ফেলল তাকে। আরে, ইনি যে বিদ্যাপতি বাবুর পাগল দাদা গণপতি বাবু। পার্থর মনে সাহস ফিরে এলো। একটু চেষ্টা করার পর সে উঠে বসল। দড়ি বাঁধা হাত দুটো এগিয়ে দিল গণপতি বাবুর দিকে। ইঙ্গিতটা বুঝতে পারলেন তিনি। পায়ের বাঁধন খুলতে না পারলেও একটু চেষ্টা করে হাতের বাঁধন খুলে দিলেন। পার্থ তাকিয়ে রইল তার দিকে। গণপতি বাবুর এতক্ষণ চুপচাপ ছিলেন। এবার তিনি চাপা গলায় হেসে উঠে বললেন, কুম্ভরানার খোঁজে এসেছো, এবার দেখো কেমন মজা। একটু পরেই কুম্ভ ফিরে আসবে, তারপরেই তোমার মুন্ডু ঘেচাং। পার্থ বুঝতে পারল গণপতি বাবু তার হাতের বাঁধন খুলে দিলেও তিনি আগের মতোই অপ্রকৃতস্থ। পায়ের বাঁধনটা এরপর সে নিজেই খুলে ফেলল। লোকেশ সিং আর তার দলবল ফিরে আসার আগে যেভাবেই হোক পালাতে হবে। পার্থ গণপতি বাবুর দিকে তাকিয়ে বলল, আপনি এখানে এলেন কিভাবে? এখান থেকে বাইরে যাওয়ার রাস্তা কোথায়? গণপতি বাবু বললেন, বলবো না, সে পথ শুধু আমি জানি। বলবো না। পার্থ বুঝতে পারল গণপতি বাবুর সঙ্গে কথা বলে সম্ভবত কোনো লাভ নেই। যে কোনো সময় লোকেশ সিং তার সঙ্গীরা চলে আসতে পারেন। তার আগেই নিজেকে পালাবার পথ খুঁজে বার করতে হবে। পার্থ প্যাকিং বাক্সের ফাঁক দিয়ে ঘরের মাঝখানে তাকালো। শিকলে বাঁধা বৃদ্ধ লোকটি এখন আগের মতোই দেওয়ালের গায়ে ঝুলছেন। উনি বেঁচে আছেন? একটা অস্পষ্ট গোঙানির শব্দ আসছে সেদিক থেকে। ঘরের কোনায় সেই দরজাটাও চোখে পড়ল পার্থর। ওটাই কি বাইরে যাবার একমাত্র পথ? ওখান দিয়েই বাইরে গিয়েছেন লোকেশ সিং আর তার সঙ্গীরা। ওই পথ দিয়ে যেতে গেলেই তো লোকেশ সিংয়ের হাতে ধরা পড়ে যাবে পার্থ। তাহলে কি করবে? সাহসে ভর দিয়ে প্যাকিং বাক্সের আড়াল থেকে ঘরের মাঝখানে এসে দাঁড়ালো পার্থ। হঠাৎ মনে হলো দেওয়ালের শিকল দিয়ে বেঁধে রাখা লোকটির যদি জ্ঞান ফেরানো যায়, তাহলে তিনি হয়তো পালাবার পথ বাতলাতে পারেন। চাপা গলায় পার্থ জিজ্ঞেস করল, এই যে শুনছেন? ঠিক তখনই একটা ঘটনা ঘটল। পার্থর পিছন পিছন এসে দাঁড়িয়েছিলেন গণপতি বাবু। তিনি পার্থকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে বৃদ্ধ লোকটিকে জাপটে ধরে রানা বলে কাঁদতে শুরু করলেন। ভয় পেয়ে গেল পার্থ। লোকেশ সিং ও তার সঙ্গীরা ওই শব্দ শুনে এখনই ছুটে আসবেন। পার্থর আশঙ্কাটাই সত্যি হয়ে উঠল। হঠাৎ সে শুনতে পেল অনেক পায়ের শব্দ, যেন ঘরের দিকে ছুটে আসছে। পর মুহূর্তেই ঘরে ঢুকলেন লোকেশ সিং আর তার দুই অনুচর। দানবাকৃতি সেই লোকটি যে পার্থকে এখানে ধরে এনেছিল, সে ছুটে এসে জাপটে ধরল পার্থকে। অসীম শক্তি লোকটার শরীরে, তার হাত থেকে মুক্ত হতে পারল না পার্থ। লোকেশ সিংয়ের আর এক সঙ্গী সেই বৃদ্ধের কাছ থেকে গণপতি বাবুকে ছাড়াবার চেষ্টা করল। লোকেশ সিং ঘরের মাঝখানে দাঁড়িয়ে অট্টহাসি হেসে বললেন, ভালোই হয়েছে, আর একটাকে পাওয়া গিয়েছে, এবার তিনটেকে শেষ কর। গণপতি বাবু বৃদ্ধকে জাপটে ধরেছিলেন। লোকেশ সিংয়ের অট্টহাসি আর তার কথা কানে যেতেই তিনি ঘাড় ফিরিয়ে তাকালেন সেদিকে। পর মুহূর্তেই বৃদ্ধকে ছেড়ে দিয়ে লোকেশ সিংয়ের অনুচরের হাত ছাড়িয়ে শয়তান বলে চিৎকার করে ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়লেন লোকেশ সিংয়ের ওপরে। লোকেশ সিং এই ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি পড়ে গেলেন মাটির ওপর, আর গণপতি বাবু তার বুকের ওপর চেপে বসে গলা টিপে ধরলেন। লোকেশ সিং তার গলা গণপতি বাবুর হাত থেকে ছাড়াবার চেষ্টা করতে লাগলেন। লোকেশ সিংয়ের যে সঙ্গী কয়েক মুহূর্ত আগে বৃদ্ধের কাছ থেকে গণপতি বাবুকে ছাড়াবার চেষ্টা করছিল, সে এই দেখে ঘরের কোনায় ছুটে গিয়ে একটা লম্বা কাঠের টুকরো তুলে আনলো। তারপর সেটা সজোরে বসিয়ে দিল
গণপতিবাবুর মাথায়। লোকেশ সিংয়ের বুকের উপর থেকে মাটিতে গড়িয়ে পড়লেন গণপতিবাবু। লোকেশ সিং লাফ দিয়ে উঠে চিৎকার করে বললেন, এখনই সব কটাকে শেষ করব। ছেলেটার দু হাত দু পাশে তুলে টেনে ধর। এই বলে ছুটে ঘরের বাইরে বেরিয়ে গেলেন। তার সঙ্গী দুজন পার্থকে জাপটে ধরে দাঁড় করালো দেওয়ালের গায়ে। তারপর তার হাত দুটো দুপাশে টেনে ধরল। পার্থ চেষ্টা করেও তার হাত ছাড়াতে পারল না। লোকেশ সিং ঢুকলেন ঘরে, তার হাতে একটা লম্বা তলোয়ার। শেষবারের মতো নিজেকে মুক্ত করার চেষ্টা করলো পার্থ, কিন্তু পারল না। লোকেশ সিংয়ের তলোয়ারের তীক্ষ্ণ ফলা ক্রমশই তার দিকে এগিয়ে আসছে। আর মাত্র হাতখানেক বাকি। তারপরেই ভয়ে চোখের পাতা বন্ধ করে ফেলল পার্থ। পর মুহূর্তে একটা প্রচন্ড শব্দে কেঁপে উঠল সারা ঘর। মাটির নিচ দিয়ে এগিয়ে চলল অনিকেতরা। এঁকে বেঁকে চলছে সুড়ঙ্গ পথ, কখনো উপরে উঠছে আবার কখনো নিচে নামছে। প্রায় আধ ঘন্টা চলার পর হঠাৎ একটা জায়গায় এসে দাঁড়ালো অনিকেতরা। সুড়ঙ্গ সেখানে তিনটে দিকে চলে গিয়েছে। বিক্রম সিংহ সুড়ঙ্গগুলোর দিকে আলো ফেলতে লাগলেন। একটু চিন্তান্বিত হয়ে চাপা স্বরে তিনি অনিকেতকে বললেন, এবার আমরা কোন পথে যাব? অনিকেত বলল, আর একবার আলোটা সুড়ঙ্গের মুখগুলোর ওপর ফেলুন তো। তার কথা শুনে বিক্রম সিংহ আলোটা ঘোরালেন সুড়ঙ্গের মুখগুলোর ওপর। তিনটে সুড়ঙ্গের মুখই একই রকম, তবু একটা সূক্ষ্ম পার্থক্য ধরা পড়ল অনিকেতের চোখে। সে বিক্রম সিংহকে বলল, লক্ষ্য করুন, দুটো সুড়ঙ্গের মুখে মাকড়সার জাল বুনেছে, কিন্তু একটা সুড়ঙ্গের মুখে জাল নেই। আমার মনে হয় ওই সুড়ঙ্গের মধ্যে দিয়ে যেতে হবে আমাদের, যদিও সবটাই আমার অনুমানের ওপর বলছি আমি। বিক্রম সিংহ বললেন, ঠিক আছে, আপনার কথাই দেখা যাক। বিক্রম সিংহ ঢুকলেন সুড়ঙ্গের ভিতর। টর্চের আলোটা নিচের দিকে ফেলে এগোলেন তিনি, তার পিছন পিছন অনিকেত। কিছু দূর এগোবার পর হঠাৎ বিক্রম সিংহ থেমে গেলেন। অনিকেত দেখতে পেল টর্চের আলোর বৃত্তের মাঝখানে মাটিতে পড়ে রয়েছে আধখাওয়া একটা সিগারেটের টুকরো। এরপর বিক্রম সিংহ অনিকেতের পিঠে মৃদু চাপড় মেরে বললেন, সত্যিই আপনি বুদ্ধিমান। এই সিগারেটের টুকরো প্রমাণ করছে এই পথে মানুষের যাওয়া আসা আছে। এই জন্য ওই মাকড়সার জাল বুনতে পারেনি সুড়ঙ্গের মুখে। এ পথেই হয়তো কুম্ভের প্রেতাত্মা যাওয়া আসা করে। আর এখন বুঝতে পারছি আমার বাবার মৃতদেহ কেন গোমুখ কুণ্ডের কাছে পাওয়া গিয়েছিল। নতুন উদ্যমে চলতে শুরু করলেন সকলেই। একসময় বিক্রম সিংহ অধৈর্য হয়ে বললেন, এ পথের কি কোনো শেষ নেই? আমরা কি কোনো ভুলভুলাইয়ার মধ্যে ঢুকে পড়লাম নাকি? অনেক সময় শত্রুদের ধোঁকা দেবার জন্য এরকম পথ তৈরি করত রানারা। অনিকেতের মনেও ক্রমশ সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। তাহলে কি এ পথ ধরে খোঁজ পাওয়া যাবে না পার্থর? সকলে চুপচাপ চলতে লাগলেন। মাঝে মাঝে বাঁক নিচ্ছে সুড়ঙ্গ। হঠাৎ একটা বাঁকের মুখে থমকে দাঁড়িয়ে পড়লেন বিক্রম সিংহ। তারপর টর্চের আলোটা নিভিয়ে দিলেন। দাঁড়িয়ে পড়ল সকলে। অনিকেত উঁকি মেরে তাকালো সেদিকে। অনিকেত যাতে দেখতে পায় তার জন্য বিক্রম সিংহ তার টর্চের আলোটা মুহূর্তের জন্য একবার সেদিকে ফেলে আবার নিভিয়ে দিলেন। বাঁকের শেষে একটা বড় হলঘরের মতো জায়গা। বেশ কয়েকটা সুড়ঙ্গের মুখ এসে মিলেছে সেখানে। তারই একটার মধ্যে যেন একটা সরু আলোর রেখা দেখা যাচ্ছে। কয়েক মুহূর্ত একই জায়গায় দাঁড়িয়ে পড়ল অনিকেতরা। বিক্রম সিংহ তার কোমরের নিচ থেকে পিস্তলটা বার করলেন। তারপর সেটা বাগিয়ে ধরে সামনের ঘরটা পার হয়ে সন্তর্পণে ঢুকলেন যে সুড়ঙ্গ পথ থেকে আলো ভেসে আসছে সেদিকে। সুড়ঙ্গের ভেতর ঢুকেই অনিকেতরা বুঝতে পারল একটু এগিয়েই শেষ হয়ে গিয়েছে সুড়ঙ্গ। সেখানে একপাশে একটা ঘর রয়েছে। আলো ভেসে আসছে সেখান থেকেই। নিঃশব্দে এক পা করে এগিয়ে গিয়ে দরজার পাশে দাঁড়িয়ে সাবধানে ঘরের ভিতর উঁকি মারলেন বিক্রম সিংহ। উঁকি মারল অনিকেত। না, সে ঘরে পার্থ নেই, তবে তিনজন লোক রয়েছে ঘরের মধ্যে। একজন ঘরের ঠিক মাঝখানে দরজার দিকে পিছন ফিরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর অন্য দুজন লোক কাজ করে চলেছে। বেশ কয়েকটা বড় বাক্স ছড়িয়ে রয়েছে ঘরের মধ্যে।
লোক দুটো একটা বাক্স থেকে টাকার বান্ডিল বের করে বস্তার মধ্যে ভরছে। নোটগুলো ঈষৎ হলুদ রঙের। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর অনেকে বুঝতে পারল ওগুলো 500 টাকার বান্ডিল। এত টাকা লোকগুলো পেল কোথায়? মশালের আলোয় দ্রুত কাজ চলছে লোক দুটো। যে লোকটা দাঁড়িয়ে আছে সে মনে হয় অন্য দুজনের কাজের তদারকি করছিল। সে একবার ঘড়ি দেখলো, তারপর অন্য দুজনকে বলল, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। নোটগুলো বস্তায় ভরা হয়ে গেলে কাগজগুলোও বস্তায় ভরে ফেলবি, কোনো চিহ্ন যেন না থাকে। লোকটার কথা শুনে বিক্রম সিংহ ফিসফিস করে অনিকেতকে বললেন, লোকেশ সিংহ। অনিকেত লক্ষ্য করলো ঘরের মাঝখানে একপাশে মেঝে কিছু সাদা কাগজের ফালিও পড়ে আছে। অনিকেত চিনতে পারল ঠিক ওই রকম কাগজের ফালি ময়ূরের বাসায় খুঁজে পেয়েছিলেন ইন্সপেক্টর রাঠর। কিছুক্ষণের মধ্যেই নোটগুলো বস্তায় ঢোকানো হয়ে গেল লোক দুটোর। সেই বস্তা ছেড়ে অন্য একটা বস্তার মধ্যে মাটিতে পড়ে থাকা কাগজের ফালিগুলো তুলতে শুরু করলো। লোকেশ সিংহ মনে হয় অধৈর্য হয়ে উঠলেন। তিনি বললেন, তাড়াতাড়ি কাজ শেষ কর, বুড়ো আর ছেলেটাকে এরপর শেষ করতে হবে। কথাটা শুনে চমকে উঠল অনিকেত। বুড়ো মানে নিশ্চয়ই গণপতি বাবু, আর ছেলে মানে নিশ্চয়ই পার্থ। দুজনেই তো নিখোঁজ। তাহলে পার্থ বেঁচে আছে। লোকেশ সিং তাহলে তাকে বন্দি করে রেখেছে। মনে মনে ভাবল অনিকেত। হঠাৎ কাছেই কোথা থেকে যেন একটা অস্পষ্ট চিৎকার শোনা গেল। শব্দটা শোনার সঙ্গে সঙ্গে কাজ থামিয়ে কানখানা খাড়া করল লোকেশ সিংয়ের সঙ্গীরা। কান খাড়া করলেন লোকেশ সিংহ। বিক্রম সিংহ এবং অনিকেতও শোনার চেষ্টা করলেন শব্দটা। তাদের মনে হলো কেউ যেন চিৎকার করে কাঁদতে কাঁদতে কিছু বলছে। লোকেশ সিংহ ঘরের ভিতর তার সঙ্গীদের বললেন, বৃদ্ধের কি জ্ঞান ফিরে এলো নাকি? কিন্তু এটা তো ঠিক তার গলা বলে মনে হচ্ছে না। তার কথা শুনে সঙ্গীদের একজন বলল, হ্যাঁ রানাজি, আমারও মনে হচ্ছে এটা অন্য কারো গলা। তার কথা শোনার সঙ্গে সঙ্গেই লোকেশ সিংহ ছুটলেন অনিকেতরা যে দরজার কাছে দাঁড়িয়ে আছে ঠিক তার বিপরীত ঘরের আর একটা দরজার দিকে। তাকে অনুসরণ করল সঙ্গী দুজন। সেই দরজা দিয়ে তিনজনই ঘরের বাইরে অদৃশ্য হয়ে গেলেন। বিক্রম সিংহ আর অনিকেতরা ঢুকে পড়লেন ঘরের মধ্যে। বিক্রম সিংহ টাকা ভরা বস্তার কাছে গিয়ে কয়েকটা বান্ডিল বের করে হাতে নিয়ে দেখে বললেন, সব নোটেরই একই নম্বর, এগুলো সবই জাল নোট। অনিকেতের মনে পড়ে গেল গণপতি বাবুর প্রলাপের সেই অংশ। সেখানে সরস্বতী আছেন, লক্ষ্মীও আছেন, এক দেবী নকল, তাকে পাহারা দেয় নকল কুম্ভ। অনিকেত বুঝতে পারল এক দেবী নকল বলতে তার ইঙ্গিত হলো নকল লক্ষ্মী, অর্থাৎ নকল টাকার ব্যাপারটা। কোনোভাবে তিনি সন্ধান পেয়েছিলেন এই ঘটনার। বিক্রম সিংয়ের দুই সঙ্গী দুটো দরজার সামনে পাহারায় দাঁড়ালো। বিক্রম সিংহ আর অনিকেত ঘরে রাখা বাক্সগুলো দেখতে লাগলেন। বাক্সগুলোর মধ্যে বিভিন্ন যন্ত্রাংশ রাখা। বিক্রম সিংহ বললেন, এগুলো মনে হয় নোট ছাপানোর যন্ত্রাংশ, বাইরে প্রচার করার জন্য খুলে আলাদা করে রাখা হয়েছে। হঠাৎ কাছেই কোথাও একটা ঘর থেকে প্রচণ্ড চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে এলো। কান খাড়া করে দাঁড়িয়ে পড়লেন বিক্রম সিংহ আর অনিকেত। কিছুক্ষণ পর সেই শব্দ থেমে গেল। তারপরে বিক্রম সিংয়ের এক সঙ্গী বলল, কেউ যেন আবার এদিকে ফিরে আসছে। তার কথা শুনে সকলে চটপট ঘরের মধ্যে রাখা প্যাকিং বাক্সগুলোর আড়ালে লুকিয়ে পড়ল। যে দরজা দিয়ে গিয়েছিলেন সেই দরজা দিয়ে আবার ঘরে ফিরে এলেন লোকেশ সিংহ। তার সারা শরীর ধুলোয় মাখা, যেন তিনি এইমাত্র ধুলোয় গড়াগড়ি দিয়ে এসেছেন। দেওয়ালের গায়ে একটা তলোয়ার ঝুলছিল। ঘরে ঢোকার পর লোকেশ সিংহ দেওয়াল থেকে সেই তলোয়ারটা খুলে নিয়ে মুহূর্তের মধ্যে আবার ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। বিক্রম সিংহ বাক্সের আড়াল থেকে উঠে দাঁড়িয়ে বললেন, এখনই ওর পিছু ধাওয়া করতে হবে, উনি নিশ্চয়ই কাউকে খুন করতে যাচ্ছেন। যে দরজা দিয়ে লোকেশ সিংহ বেরিয়ে গেলেন, অনিকেতরা দ্রুত সেই দরজা দিয়ে একটা সুড়ঙ্গের মধ্যে ঢুকলো। সুড়ঙ্গের দুপাশে বেশ কয়েকটা ঘর। শেষ মাথার একটা ঘর থেকে মশালের মৃদু আলো এসে পড়েছে সুড়ঙ্গে। নিশ্চয়ই ওখানেই গিয়ে ঢুকেছেন লোকেশ সিংহ। অনিকেতরা সেখানে গিয়ে দাঁড়িয়ে ঘরের ভিতরে তাকাতেই তাদের চোখে পড়ল ভয়ঙ্কর এক দৃশ্য। বেশ বড় ঘর। তার এক প্রান্তে দেওয়ালের গায়ে পার্থকে দাঁড় করিয়ে তার দুহাত দুপাশে দুজন লোক টেনে ধরেছে, আর তার দিকে তলোয়ার হাতে এগিয়ে যাচ্ছেন লোকেশ সিংহ। ব্যাপারটা কি হতে যাচ্ছে বুঝতে অসুবিধে হলো না কারো।
লোকেশ সিংহ তখন অনিকেতের দিকে পিছন ফিরে তার তলোয়ার শুদ্ধ হাতটা মাথার ওপর তুলে ধরেছে পার্থকে কেটে ফেলার জন্য। ঠিক সেই সময় বিক্রম সিংহ চালিয়ে দিলেন গুলি। প্রচন্ড শব্দে কেঁপে উঠল ঘর। অব্যর্থ লক্ষ্য। লোকেশ সিংহের হাত থেকে ছিটকে পড়ল তলোয়ার। হুড়মুড় করে ঘরের ভিতর ঢুকে পড়ল সকলে। বিক্রম সিংহের দুই সঙ্গী ঘরে ঢুকে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল লোকেশ সিংহের দুই সঙ্গীর ওপর। লোকেশ সিংহের যে সঙ্গী কুম্ভ সাজে সে একটু প্রতিরোধ করার চেষ্টা করেছিল, কিন্তু বিক্রম সিংহের এক অনুচর তলোয়ারের উল্টো পিঠ দিয়ে তার মাথায় এক ঘা দিয়ে তাকে ঠান্ডা করে দিল। সশব্দে মাটিতে আছড়ে পড়ল নকল কুম্ভ। বিক্রম সিংহের দুই সঙ্গী নিজেদের পাগড়ি কাপড় দিয়ে বেঁধে ফেলল লোক দুটোকে। অনিকেত গিয়ে জড়িয়ে ধরল পার্থকে। আনন্দে দুজনের কেউই কোনো কথা বলতে পারল না কিছুক্ষণ। মাটির উপর বসে বাঁ হাত দিয়ে তার রক্তমাখা ডান হাতটা চেপে ধরে বিক্রম সিংহের দিকে তাকিয়ে ছিলেন লোকেশ সিংহ। বিস্ময়ের ঘোর তখনও কাটেনি। কয়েক হাত দূরে দাঁড়িয়ে তার দিকে পিস্তল তাক করে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন বিক্রম সিংহ। কয়েক মুহূর্ত এইভাবে কেটে গেল। বিক্রম সিংহের চোয়াল ক্রমশ শক্ত হয়ে উঠছে। পার্থ ফিসফিস করে বলল, লোকেশ সিংহের লোক দুটোকে এবার গুলি করে মেরে ফেলবে নাকি? ঠিক তখনই বিক্রম সিংহের এক সঙ্গী তাকে বলল, রানাজি, দেওয়ালের গায়ে যে লোকটা বাঁধা আছে তাকে খুলে দেবো নাকি? বিক্রম সিংহ বা অনিকেত এতক্ষণ ঘরের অন্য কিছুই খেয়াল করেননি। এবার তারা তাকালেন ঘরের অন্য প্রান্তে, দেওয়ালের দিকে। বিক্রম সিংহ বা অনিকেত এতক্ষণ ঘরের অন্য কিছুই খেয়াল করেননি। এবার তারা তাকালেন ঘরের অন্য প্রান্তে, দেওয়ালের দিকে। এক বৃদ্ধকে সেখানে দেওয়ালের সঙ্গে শিকলে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। তার কিছু দূরে আরও একটা রক্তমাখা মানুষ মাটিতে পড়ে রয়েছে। সঙ্গীর কথা শুনে বিক্রম সিংহ লোকেশ সিংহের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে তাকালেন শিকলে বাঁধা সেই বৃদ্ধের দিকে। হঠাৎ যেন বিক্রম সিংহের চোখে মুখে একটা অদ্ভুত পরিবর্তন দেখা দিল। লোকেশ সিংহকে ছেড়ে দিয়ে তিনি ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন বৃদ্ধকে। তারপর বললেন, বাবা, তুমি বেঁচে আছো? চোখ খোলো, চোখ খোলো, দেখো আমি এসেছি। বিক্রম সিংহের কাণ্ড দেখে অনিকেত আর পার্থ আর তার সঙ্গীরা তাকিয়ে রইল সেদিকে। ঠিক এই রকমই একটা অসতর্ক মুহূর্তের জন্য অপেক্ষা করছিল লোকেশ সিং। তিনি লাফিয়ে উঠে ক্ষিপ্র গতিতে মাটিতে পড়ে থাকা তলোয়ারটা কুড়িয়ে নিলেন বাঁ হাতে। তারপর দরজার দিকে দৌড়লেন ঘরের বাইরে যাওয়ার জন্য। অনিকেত চিৎকার করে উঠল, রানা, লোকেশ সিংহ পালিয়ে যাচ্ছেন। ঘরের মশালটা নিভু নিভু হয়ে এসেছিল। ঠিক সেই মুহূর্তে মশালটা দপ করে জ্বলে উঠে নিভে গেল। সারা ঘর অন্ধকার হয়ে গেল। অন্ধকারের মধ্যে বিক্রম সিংহ চিৎকার করে উঠলেন, শয়তান, আমি তোকে ছাড়বো না। পকেট থেকে টর্চ বের করে জ্বালিয়ে অনিকেতের হাতে ধরিয়ে দিয়ে সঙ্গী দুজনকে ঘরটা পাহারা দিতে বলে তাদের একজনের কোমর থেকে একটা তলোয়ার খুলে নিয়ে তিনি ঘরের বাইরে ছুটলেন। অনিকেত আর পার্থও ছুটল তার পিছন পিছন। অন্ধকারে সুড়ঙ্গের মধ্যে মিলিয়ে যাচ্ছে লোকেশ সিংহের পদশব্দ। অনুসরণ করে ছুটছেন তিনজন। বিক্রম সিংহের এক হাতে তলোয়ার, অন্য হাতে পিস্তল। হঠাৎ ছুটতে ছুটতে অন্ধকার দেওয়ালের ধাক্কা খেয়ে বিক্রম সিংহের হাত থেকে পিস্তলটা কোথায় ছিটকে পড়ল। অনিকেত দাঁড়িয়ে পড়েছিল পিস্তলটার জন্য। ছুটতে ছুটতে বিক্রম সিংহ বললেন, থামবেন না, সময় নষ্ট করলে ওকে ধরা যাবে না, তলোয়ারটা তো আছে। থামল না অনিকেতরা, তারা ছুটতে লাগলো। কয়েক মিনিট পর যখন তারা লোকেশ সিংহের পায়ের শব্দটাকে প্রায় ধরে ফেলেছে, ঠিক তখনই কিছু দূরে হঠাৎই থেমে গেল সেই শব্দ। সঙ্গে সঙ্গে বিক্রম সিংহ দাঁড়িয়ে পড়ে বললেন, টর্চ জ্বালান। অনিকেত টর্চ জ্বালে সামনের দিকে আলো ফেলল। একটা অদ্ভুত দৃশ্য এবার তাদের চোখে পড়ল। সুড়ঙ্গটা কিছু দূর গিয়ে একটা দেওয়ালের সামনে শেষ হয়েছে। টর্চের আলো একটা বৃত্ত রচনা করেছে দেওয়ালে। সেই বৃত্তের মধ্যে দাঁড়িয়ে লোকেশ সিংহ তাদের দিকে পিছন ফিরে দেওয়ালটা যেন ফেলার চেষ্টা করছেন। পর মুহূর্তেই তিনি যেন দেয়ালের ভিতর ভোজবাজির মতো মিলিয়ে গেলেন।
তিনি অদৃশ্য হতেই অনিকেতটা ছুটে গেল সেখানে। একটা দেওয়ালের একটু পিছনে সরে গিয়ে একটা ফাঁক সৃষ্টি হয়েছে, সেখান দিয়েই অদৃশ্য হয়েছেন লোকেশ সিংহ। বিক্রম সিংহ ঢুকে পড়লেন সেই ফাঁকের মধ্যে। অনিকেত আর পার্থ এক এক করে ঢুকে পড়ল সেখানে। ভিতরে মাত্র হাত দুয়েক জায়গা, সেখান দিয়ে একটা পাথরের সিঁড়ি উঠে গিয়েছে ওপর দিকে। সিঁড়ির দুপাশে এই পাথরের দেওয়াল, আসলে দুটো দেওয়ালের মাঝে লুকিয়ে রাখা আছে এই সিঁড়ি। প্রাসাদের দেওয়ালগুলো এমনিতেই চওড়া হয়, তাই বাইরে থেকে এই সিঁড়ির অস্তিত্ব বোঝা সম্ভব নয়। কোনো রকমে একজন উঠতে পারে এই সিঁড়ি দিয়ে। বিক্রম সিংহ চটপট সিঁড়ি বেয়ে উপরে উঠে চলেছেন, তার সঙ্গে অনিকেত আর পার্থর বেশ কিছুটা ব্যবধান। প্রায় দোতলা সমান ওঠার পর একটা ফোকর গোলে তারা ঢুকলেন একটা ঘরের মধ্যে। মুহূর্তের মধ্যেই তারা চিনতে পারলেন ঘরটাকে। আরে, এ তো দরজার ফাঁক দিয়ে অলিন্দ থেকে চাঁদের আলো ঢুকছে ঘরের ভেতর। তাহলে এতক্ষণ সত্যিই তারা এই প্রাসাদের নিচেই ছিলেন। হঠাৎ ঘরের একটা কোণ থেকে খসখস শব্দ শুনে তিনজনে তাকালো সেদিকে। অন্ধকার ঘরের কোণ থেকে তলোয়ার হাতে বেরিয়ে এলেন লোকেশ সিং। চাঁদের আলোয় তার চোখ দুটো হিংস্র পশুর মতো জ্বলজ্বল করছে। বিক্রম সিংহ তাকে বললেন, ভালো চাও তো তলোয়ার ফেলে দাও। তোমার একটা হাত অকেজো, আর তুমি একা, আমরা তিনজন। তার কথা শুনে একটা পৈশাচিক হাসি হেসে লোকেশ সিংহ বললেন, আমার হাতে একটা তলোয়ার থাকলে সেটা তিনজনের পক্ষে যথেষ্ট, এবং সেটা আমার ডান হাতেই হোক আর বাঁ হাতেই হোক। এই বলে তিনি তলোয়ার হাতে আক্রমণ করলেন বিক্রম সিংহকে। বিক্রম সিংহ তার তলোয়ারটা মাথার উপর তুলে ধরে ঠেকালেন সেই আঘাত। এরপর শুরু হলো দুই রানার লড়াই। চাঁদের আলোয় দুজনের তলোয়ারই ঝিলিক দিয়ে উঠছে। আঘাত প্রত্যাঘাতে আগুনের ফুলকি উঠছে তলোয়ার থেকে। বাঁ হাতে তলোয়ার চালালেও লোকেশ সিংহের আক্রমণই বেশি। অনিকেতের বিদ্যাপতির মুখে শোনা সেই কথাটা মনে পড়ে গেল, চিতরে ওর চেয়ে বড় তলোয়ারবাজ আর কেউ নেই। লড়তে লড়তে ক্রমশই লোকেশ সিংয়ের মুখটা আরো বিভৎস হয়ে উঠছে। হঠাৎ তার তলোয়ারের প্রচণ্ড এক আঘাতে ছিটকে পড়ল বিক্রম সিংয়ের হাতের তলোয়ার। টাল সামলাতে না পেরে বিক্রম সিংহ মাটিতে পড়লেন। অট্টহাসি হেসে উঠলেন লোকেশ সিংহ। তারপর অনিকেতদের বললেন, আগে এটাকে শেষ করি, তারপর তোদের শেষ করব। অনিকেত আর পার্থ নিরস্ত্র। হিংস্র লোকেশ সিংকে বাধা দেওয়ার ক্ষমতা তাদের নেই, আবার বিক্রম সিংহকে ফেলে রেখে পালিয়ে যাওয়াও তাদের পক্ষে সম্ভব নয়। ঘরের এক কোনায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল দুজনে। অলিন্দ বেয়ে চাঁদের এক ফালি আলো এসে পড়েছে ঘরের মেঝেই। ঠিক সেইখানে মাটিতে পড়ে আছেন বিক্রম সিংহ। অসহায়ভাবে অনিকেতটা দেখতে লাগলো বিক্রম সিংহের দিকে এক পা করে এগিয়ে আসছেন লোকেশ সিংহ। তার হাতে উদ্যত তলোয়ার চাঁদের আলোয় চকচক করছে। আর মাত্র কয়েক হাতের ব্যবধান। ঠিক তখনই অলিন্দ বেয়ে আসা চাঁদের আলো যেন কিছুটা ঢেকে গেল। অনিকেতরা দেখতে পেল অলিন্দ থেকে ঘরের মধ্যে আবির্ভূত হলো এক মূর্তি। তার সারা শরীর কালো পোশাকে আবৃত, মাথায় পাগড়ি, হাতে দীর্ঘ বর্ষা। ঘরের ভিতরে ঢুকে নিঃশব্দে সে গিয়ে দাঁড়ালো লোকেশ সিংয়ের পিছনে। লোকেশ সিং তখন তার তলোয়ারটা ওঠাতে যাচ্ছেন বিক্রম সিংকে লক্ষ্য করে, কিন্তু তার কাটা হাত আর ওপরে উঠল না। তার আগেই সেই বর্ষাধারী তার হাতের বর্ষাটা লাঠির মতো সজোরে বসিয়ে দিল লোকেশ সিংয়ের মাথায়। কাটা কলা গাছের মতো লোকেশ সিংয়ের শরীর মাটিতে আছড়ে পড়ে স্থির হয়ে গেল। হতবাক বিক্রম সিংহ, অনিকেতরাও বিস্ময়ে হতবাক।
যে লোকটি নকল কুম্ভ সাজত সে তো লোকেশ সিংয়ের অনুচর, সে তো এখনো বিক্রম সিংয়ের লোকদের হাতে বন্দী। তাহলে তাদের সামনে এখন কে দাঁড়িয়ে আছে? তাহলে রানা কুম্ভের প্রেতাত্মা কি সত্যি আবির্ভূত হলেন তাদের সামনে? সেই মূর্তি পাথরের মতো দাঁড়িয়ে রইল একই জায়গায়। মুহূর্তের পর মুহূর্ত কেটে যেতে লাগলো। এক সময় ধীরে ধীরে মাটি থেকে উঠে দাঁড়ালেন বিক্রম সিংহ। তারপর সেই মূর্তিকে জিজ্ঞেস করলেন, কে আপনি? বর্ষাধারী কোনো উত্তর দিল না। আস্তে আস্তে সে সরিয়ে দিল তার মুখের আচ্ছাদন। অলিন্দ বেয়ে আসা চাঁদের আলো এসে পড়ল তার মুখের ওপর। অনিকেতরা দেখল তাদের সামনে দাঁড়িয়ে আছেন বিদ্যাপতিবাবু। বিক্রম সিংহ জড়িয়ে ধরলেন তাকে। ঠিক তখনই খুব কাছে কোথাও যেন পুলিশের হুইসেল বেজে উঠল। অনেক পায়ের শব্দ ঘরের দিকে ছুটে আসছে শোনা গেল। কয়েক মুহূর্তের মধ্যেই একদল লোক হুড়মুড় করে সেই ঘরে ঢুকলো। একসঙ্গে অনেক টর্চের তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে গেল অনিকেতদের। ঘরের মধ্যে ঢুকলেন ইন্সপেক্টর রাঠোর। অনিকেতরা একটু ধাতস্থ হওয়ার পর ইন্সপেক্টর বিদ্যাপতিকে দেখিয়ে বিক্রম সিংহকে জিজ্ঞেস করলেন, ইনি তাহলে আসল অপরাধী? বিক্রম সিংহ বললেন, না, আপনার আসল অপরাধী মাটিতে পড়ে আছে, তাকে এখনই গ্রেপ্তার করুন। ইন্সপেক্টর রাঠোর টর্চের আলো ফেললেন মাটির ওপর। তারপর জিজ্ঞেস করলেন, ও কে? বিক্রম সিংহ বললেন, ওর নাম লোকেশ সিংহ। জাল নোট ছাপাতো এখানে। আপনাদের পুলিশ ফাইল ঘাঁটলেই ওর সম্বন্ধে তথ্য পাবেন। ইন্সপেক্টর রাঠোরের নির্দেশে পুলিশ কর্মীরা চটপট বেঁধে ফেলল সংজ্ঞাহীন লোকেশ সিংকে। বিক্রম সিংয়ের এরপর ইন্সপেক্টর রাঠোরকে জিজ্ঞেস করলেন, আপনি হঠাৎ এখানে হাজির হলেন কিভাবে? ইন্সপেক্টর রাঠোর বললেন, আপনাদের খবর নেবার জন্য আমি প্রথমে গেলাম আপনার মহলে। সেখানে গিয়ে শুনলাম আপনারা সন্ধেবেলায় বাড়ি ছেড়েছেন। তারপর পণ্ডিতজির বাড়িও দেখলাম তালা বন্ধ। এত রাতে একসঙ্গে কোথায় যেতে পারেন আপনারা? নিশ্চয়ই ঝুনঝুন প্রাসাদে। ফোর্স নিয়ে আমি চলে এলাম এখানে। প্রাসাদের কাছাকাছি আসতেই দেখতে পেলাম এক বর্ষাধারী ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে প্রাসাদের অলিন্দে। কয়েক মুহূর্ত পর সে অদৃশ্য হয়ে গেল প্রাসাদের ভিতর। সঙ্গে সঙ্গে তাকে পাকড়াও করার জন্য আমিও ঢুকে পড়লাম প্রাসাদে। তারপর এই ঘরে এসে হাজির হলাম। কথাগুলো বলার পর ইন্সপেক্টর রাঠোর বিদ্যাপতিকে জিজ্ঞেস করলেন, আপনি এই পোশাকে অলিন্দে দাঁড়িয়েছিলেন কেন? বিদ্যাপতিবাবু কি একটা উত্তর দিতে যাচ্ছিলেন, কিন্তু বিক্রম সিংহ তার আগে ইন্সপেক্টর রাঠোরকে বললেন, চলুন, এখনই আমাদের প্রাসাদের নিচে যে সুড়ঙ্গ আছে সেখানে যেতে হবে। ইন্সপেক্টর রাঠোর বললেন, কেন? বিক্রম সিংহ বললেন, চলুন, যেতে যেতে সব বলছি। লোকেশ সিংহকে দুজন পুলিশ কর্মীর হেফাজতে রেখে সকলে এরপর চললেন নিচে নামার জন্য। পরদিন বিকেলে বিজয় সিংহের লাইব্রেরির সেই টেবিল ঘিরে বসেছিলেন বিজয় সিংহ, বিক্রম সিংহ, অনিকেত, পার্থ আর বিদ্যাপতিবাবু। বিজয় সিংহের শরীরের নানা জায়গায় ব্যান্ডেজ জড়ানো, তবে গণপতিজি হাসপাতালে। তার আঘাত গুরুতর হলেও বিপদের আশঙ্কা নেই। জ্ঞান ফিরে এসেছে তার। মাথায় আঘাত পাওয়ার ফলে তিনি নাকি তার স্বাভাবিক চিন্তাশক্তি ফিরে পেয়েছেন। কিছুক্ষণ আগে হাসপাতাল থেকে ফিরে এসে সকলকে এই খুশির খবরটা জানিয়েছেন বিদ্যাপতিবাবু। তবে আসল খুশির ব্যাপারটা অন্য। অনিকেতদের সামনে টেবিলের ওপর রয়েছে ফুট 3 লম্বা, ফুট 2 চওড়া একটা চ্যাপ্টা ধরনের চন্দন কাঠের বাক্স। ওটাই কুম্ভ রানার গুপ্তধন। বিজয় সিংহের বাতলে দেওয়া পথ ধরে ঝুনঝুন প্রাসাদের ধ্বংসপ্রাপ্ত সরস্বতী মন্দিরের নিচে ভূগর্ভস্থ একটি ঘরের এক কুলুঙ্গি থেকে উদ্ধার করা হয়েছে ওই বাক্স। সকলেই ওই বাক্স খোলার প্রতীক্ষায় বসে আছেন ঘরে। ইন্সপেক্টর রাঠোর লোকেশ সিংহ আর তার 2 সঙ্গীকে কোর্টে চালান করতে গিয়েছেন। তিনি ফিরে এলে খোলা হবে ওই বাক্স। বিক্রম সিংয়ের মন ভালো নেই, কিছুটা বিমর্ষ। তিনি চুপচাপ বসে আছেন, কারণ ইন্সপেক্টর রাঠোর জানিয়েছেন যে বাক্সের ভিতরে যা পাওয়া যাবে তা বর্তমানে সবই সরকারের সম্পত্তি, সরকারের ঘরেই জমা দিতে হবে। হাতের নস্যির ডিবে থেকে একটি নস্যি নাকে নিয়ে নাক মোছার পর বিদ্যাপতিবাবু বললেন, আসলে ঝুনঝুন প্রাসাদের গুপ্তধন আর প্রেতাত্মার ব্যাপারটা দীর্ঘদিনের প্রচলিত গল্প। ছেলেবেলা থেকেই আমি এই গল্প শুনে আসছি।
পুরনো প্রাসাদ বা মন্দিরকে কেন্দ্র করে এ জাতীয় গল্প প্রায়শই শোনা যায়, তবে আমি বিশ্বাস করতাম না এসব গল্প। দাদা কেল্লায় ফিরে আসার পর রানাজি আর দাদা দুজনে প্রায়ই ঝুনঝুন প্রাসাদে যেতে শুরু করেন। তখন হঠাৎই আমার মনে প্রশ্ন জাগে, তাহলে ঝুনঝুন প্রাসাদে সত্যি কি কিছু আছে যার সন্ধান করছেন ওরা? প্রশ্নটা জিজ্ঞেস করব করেও করা হয়ে ওঠেনি দাদাকে। তারপরই একদিন নিখোঁজ হয়ে যান রানাজি। কয়েকদিন পর তার পোশাক পরা মৃতদেহ উদ্ধার হয়। এরপর পরই ঝুনঝুন প্রাসাদে দাদার দুর্ঘটনা ঘটে, আর দাদাকে বাঁচাতে গিয়ে আমি লোকেশ সিংয়ের খপ্পরে পড়ি। লোকেশ সিংয়ের আসল উদ্দেশ্য যে ঝুনঝুন প্রাসাদ হস্তগত করা, তা বুঝতে অসুবিধে হয়নি আমার। কিন্তু তা কিসের জন্য? গুপ্তধনের জন্য? দাদা হাসপাতাল থেকে ফিরে আসার পর প্রলাপ বকার ছলে একটা কথা বলতেন মাঝে মাঝে, রানা কুম্ভর গুপ্তধনের সন্ধান পাওয়া অত সহজ নয়। তিনি আরও বলতেন, আমি কুম্ভ প্রাসাদে যাব, রানাজি আমার জন্য অপেক্ষা করছেন। পোশাক দিয়ে আমাকে ধোঁকা দেওয়া যাবে না। এসব শুনে ঝুনঝুন প্রাসাদের গুপ্তধনের ব্যাপারটা ছাড়াও আরও একটা ধারণা আমার মনে জন্ম নিল। রানাজি কি জীবিত আছেন? এসব প্রশ্নের সমাধানের জন্য আমি সিদ্ধান্ত নিলাম ঝুনঝুন প্রাসাদে ভালো করে অনুসন্ধান চালাবো। সঙ্গে সঙ্গে আরও একটা ব্যাপার দরকার হয়ে পড়ল, তা হলো লোকেশ সিং বা ওই প্রাসাদ সম্পর্কে আগ্রহী ব্যক্তিদের প্রাসাদ থেকে দূরে সরিয়ে রাখা। কিন্তু কিভাবে তা সম্ভব? হঠাৎ একটা বুদ্ধি এলো আমার মাথায়। কুম্ভের প্রেতাত্মার প্রাচীন গল্পটাকে হাতিয়ার করি আমি। গায়ে ঢোলা পোশাক, মাথায় পাগড়ি আর হাতে বর্শা নিয়ে কুম্ভ সেজে প্রাসাদে ঘোরাঘুরি করতে থাকি, আর সঙ্গে সঙ্গে চালাতে থাকি গুপ্তধনের অনুসন্ধান। এরকমই এক রাতে আমি যখন কুম্ভ সেজে প্রাসাদে ঢুকতে যাব, তখনই দেখতে পাই প্রাসাদের অলিন্দে দাঁড়িয়ে থাকা আর এক কুম্ভকে। এবার আমি ভয় পেয়ে যাই। সে যে আমার মতোই নকল, তা বুঝতে পারিনি। তারপর থেকে ওই প্রাসাদে যাওয়া ছেড়ে দিই। আসলে আমার অস্ত্রেই আমাকে ঘায়েল করেছিল লোকেশ সিংহ। পার্থ বলল, তাহলে দাদাকে খুঁজতে গিয়ে প্রেতাত্মা দেখার ব্যাপারটা? বিদ্যাপতি বললেন, ওটা আমি আপনাদের মিথ্যে বলেছিলাম। কালকের ব্যাপারটা? অনিকেত জিজ্ঞেস করল। বিদ্যাপতিবাবু বললেন, কাল রাতে এখানে আপনাদের খুঁজতে এসে দেখলাম আপনারা দুজনই নেই। আমার মন বলল আপনারা নিশ্চয়ই ঝুনঝুন প্রাসাদে গিয়েছেন। আমার মনে হলো আমারও সেখানে যাওয়া উচিত। বাড়ি ফিরে এসে পোশাক পাল্টাবার সময় নিছক মনের খেয়ালেই আমি পরে নিয়েছিলাম ওই পোশাক। অনিকেত জিজ্ঞেস করল, আপনার দাদা কিভাবে জানতে পেরেছিলেন রানাজি জীবিত আছেন, বা নকল লক্ষ্মী বা নকল নোটের ব্যাপার? বিদ্যাপতি বললেন, তা জানি না। দাদা এখানে থাকলে বলতে পারতেন। রানাজি নিখোঁজ হবার পর কয়েকদিন তিনি গিয়েছিলেন ওই প্রাসাদে। তখনই হয়তো তার চোখে পড়ে থাকবে কিছু। অনিকেত বিদ্যাপতিবাবুকে আরও কিছু প্রশ্ন করতে যাচ্ছিলেন, কিন্তু তারা আর প্রশ্ন করা হলো না। ইন্সপেক্টর রাঠোর ঢুকলেন ঘরের ভেতর।
অনিকেতের পাশে একটা চেয়ারে বসে পকেট থেকে রুমাল বার করে ঘাম মুছতে মুছতে তিনি বললেন, সারাদিন অনেক ধকল গেল, দুদণ্ড বসার ফুরসত পাইনি। এখন উদয়পুর জেলে লোকেশ সিংয়ের ডাল রুটি খাওয়ার ব্যবস্থা হচ্ছে। লোকেশ সিংহ শুধু জাল নোটের কারবারের সঙ্গে জড়িত ছিলেন না, আরও অনেক মারাত্মক অপরাধ তিনি করেছেন। লকআপে পুলিশের রুলের গুঁতো খেয়ে তার দুই সঙ্গী অনেক কথা স্বীকার করেছে। রানাজির পোশাক পরা যে ব্যক্তি মৃতদেহ পাওয়া গিয়েছিল তাকে জয়পুর থেকে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়েছিল। টাকা না পাওয়ায় তাকে খুন করা হয় এবং তার মুন্ডু কেটে রানাজির পোশাক পরানো হয়, যাতে আর কেউ রানাজির সন্ধান না করেন। এরকম আরও অনেক জেরার মুখে স্বীকার করেছে তারা। ঝুনঝুন প্রাসাদের ভূগর্ভস্থ ঘরগুলো এসব কাজে ব্যবহার করত তারা। আরও একটা গুরুত্বপূর্ণ কথা স্বীকার করেছে, গণপতিজির মাথায় আঘাত লাগার ব্যাপারটা নিছক অ্যাক্সিডেন্ট নয়, অলক্ষ্যে তার মাথায় পাথরের চাই ফেলেছিল লোকেশ সিংহ। কথাগুলো বলার পর টেবিলে রাখা গ্লাস তুলে নিয়ে ঠকঠক করে এক গ্লাস জল খেলেন তিনি। তারপর অনিকেতের দিকে তাকিয়ে হেসে বললেন, আমার একটা খুশির খবর আছে। আসলে আমাকে এখান থেকে বদলি করা হয়েছিল জাল নোটের কারবারিদের খুঁজে বের করার জন্য। এত তাড়াতাড়ি কেসটা সলভ হয়ে যাওয়ায় সরকার বাহাদুর আমার পদোন্নতি ঘটিয়েছেন। ইন্সপেক্টর থেকে সার্কেল ইন্সপেক্টর হয়েছি আমি। আসলে কিন্তু এটা আপনাদেরই কৃতিত্ব। অনিকেত বলল, এ কথা কিন্তু আর সরকার এখানে তুলতে যাবেন না, তাহলে আপনার পদোন্নতি আটকে যাবে। তার কথা শুনে সকলে হেসে উঠলেন। হাসিলেন না শুধু বিক্রম সিংহ। গুপ্তধন পাবেন না জানতে পারার পর থেকেই তিনি বিমর্ষ। হাসি থামতেই বললেন, হাসাহাসি তো অনেক হলো, এবার বাক্সটা খোলা হবে কি? আমার কাজ আছে, কাল সকালে আমাকে পোলো খেলতে যেতে হবে উদয়পুরে। এরপর চেয়ার ছেড়ে উঠে বাক্স সমেত টেবিলটাকে সকলে মিলে ধরাধরি করে বসানো হলো জানলার ধারে। টেবিল ঘিরে দাঁড়ালেন সকলে। খোলা জানলা দিয়ে শেষ বিকেলে সূর্যের আলো এসে পড়েছে চন্দন কাঠের বাক্সের ওপর। 500 বছর পর আবার পৃথিবীর আলো দেখতে চলেছে ভিতরের জিনিসগুলো। ইন্সপেক্টর রাঠোর পকেট থেকে একটা পেন্সিল কাটার ছুরি বের করে চার দিয়ে খোলার চেষ্টা করতে লাগলেন বাক্সটা। সকলে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আঁকছেন বাক্সটার দিকে। একসময় কুট করে শব্দে বাক্সের ডালাটা খুলে গেল। সকলে অধীর আগ্রহে ঝুঁকে পড়লেন বাক্সটার ওপর। বিবর্ণ হয়ে যাওয়া নীল রঙের রেশমের কাপড় দিয়ে জড়ানো কি যেন একটা জিনিস রাখা আছে বাক্সের মধ্যে। তার উপর ছড়ানো আছে শুকনো কি সব। দেখে অনিকেতের মনে হলো সেগুলো অনেকদিন আগের শুকিয়ে যাওয়া ফুলের মালা। কাপড় মোড়া জিনিসটাকে সাবধানে বাক্স থেকে বের করে টেবিলের ওপর রাখলেন। তারপর ধীরে ধীরে খুলে ফেললেন সেই রেশমের বাঁধন। কিন্তু এ কি, ধনরত্ন কই? শুধু কিছু তালপাতা পরপর সাজানো আছে, তার গায়ে বিবর্ণ হয়ে যাওয়া কালির আঁচড়। বিক্রম সিংহ বললেন, এ তো সামান্য তালপাতা মাত্র, কুম্ভরানার সম্পদ তো এখানে নেই। অনিকেত লক্ষ্য করল সকলে অবাক হলেও অবাক হননি একজন। ব্যাপারটা যেন তার কাছে প্রত্যাশিত ছিল। একটা হাসি ফুটে উঠল বৃদ্ধ রানার চোখে মুখে। অনিকেত তাকে জিজ্ঞেস করল, বাক্সের ভিতরে কি আছে আপনি জানতেন? বিজয় সিংহ বললেন, হ্যাঁ জানতাম। বিক্রম সিংহ অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, তাহলে এই কি আপনার সেই কুম্ভরানার গুপ্তধন? বিজয় সিংহ বললেন, হ্যাঁ, এরই সন্ধানে আমি আর গণপতি ঝুনঝুন প্রাসাদে যেতাম। আমাদের সামনে যা দেখতে পাচ্ছি তা হলো মহারানা কুম্ভের শ্রেষ্ঠ সম্পদ। কুম্ভের রাজকোষে যত সম্পদ ছিল তার চেয়েও দামি এ সম্পদ। অনিকেত তখন বুঝতে পেরে গেল আসলে এই জিনিসগুলো কি। এগুলো আসলে ভূর্জপত্র, যার ওপর প্রাচীনকালে লেখা হতো। কিন্তু কি লেখা আছে ওতে, সে উত্তর খোঁজার জন্য তাকালো বিজয় সিংহের দিকে। তার মনের কথা বুঝতে পেরে বিজয় সিংহ তার দিকে তাকিয়ে বললেন,
ঝুনঝুন প্রাসাদে প্রতিদিন রাতে সরস্বতীর আরাধনা করতেন মহারানা কুম্ভ। একদিন দেবী আবির্ভূতা হলেন মহারানার স্বপ্নে। দেবী তাকে বললেন তিনি অধিষ্ঠান করবে মহারানার লেখনীতে। লিখতে বসলেন মহারানা, রচনা করলেন এক অমর সৃষ্টি, তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আপনি বুদ্ধিমান, ভেবে বলুন তো এগুলো কি? কর্নেল টডের বইয়ে গণপতির লেখা হেয়ালির একটা অংশ সমাধান করতে পারেনি অনিকেত। তা হলো গোবিন্দর কথা গোবিন্দই জানেন। বিজয় সিংয়ের কথা শুনে এবার তার কাছে স্পষ্ট হয়ে গেল সবকিছু। সে বুঝতে পারল তার সামনে রয়েছে মহারানা কুম্ভ রচিত বহুশ্রুত সেই গীত গোবিন্দের পরিশিষ্ট, মহারানা কুম্ভের জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি। উত্তরটা জানিয়ে দিয়ে সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল এই আশ্চর্য সম্পদের দিকে। শেষ বিকেলের আলো খোলা জানলা দিয়ে এসে পড়েছে টেবিলে রাখা ভূর্জপত্রের ওপর। তাতে ফুটে রয়েছে চিতোরের সর্বশ্রেষ্ঠ মহারানার হস্তাক্ষর। কিছুক্ষণ পর ইন্সপেক্টর রাঠোর সকলকে বিদায় জানিয়ে জিনিসটা নিয়ে চলে গেলেন। ওটা তিনি পাঠিয়ে দেবেন উদয়পুর সিটি প্যালেস মিউজিয়ামে। তার চলে যাওয়ার পর বিদ্যাপতি অনিকেতকে বললেন, আমার পাণ্ডুলিপির কি হবে? সেটা তো পুরো শোনাই হলো না আপনাদের। অনিকেত বলল, ওটা আমরা সঙ্গে করে কলকাতায় নিয়ে যাব, কিন্তু সেটা কার নামে ছাপা হবে? টড সাহেবের বইয়ে যে হস্তাক্ষর আছে তার সঙ্গে অদ্ভুত মিল আছে পাণ্ডুলিপির হস্তাক্ষরের। বিদ্যাপতি বললেন, আমাকে আর লজ্জা দেবেন না। দাদার মাথা খারাপ শুনে আপনারা যদি তা ছাপতে না চান, তাই মিথ্যে বলেছিলাম আমি। ওটা দাদার নামেই ছাপবেন। এই বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন বিদ্যাপতি। তারপর বললেন, আমি এখন যাই। রাত 8টা নাগাদ আমি আবার আসব। আপনাদের একটা জায়গায় নিয়ে যাব। অনিকেত জিজ্ঞেস করল, কোথায়? বিদ্যাপতি বললেন, পদ্মিনী প্রাসাদে। চাঁদনি রাতে অপূর্ব লাগে পদ্মিনীর জলমহল। একবার দেখলে সারা জীবন তা ভুলতে পারবেন না। তার কথা শুনে কপট ভয় প্রকাশ করে অনিকেত বলল, ওরে বাবা, সেখানে আবার কারো প্রেতাত্মা এসে হাজির হবে না তো? বিক্রম সিংহ গম্ভীর মুখে বসেছিলেন। অনিকেতের কথা শুনে হো হো করে হাসতে শুরু করলেন তিনি। শেষ হলো ঝুনঝুন প্রাসাদের ছায়ামূর্তির শেষ অংশ। কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন নিচের কমেন্ট বক্সে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।